হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা গুগলের টপ র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। বর্তমানে এসইও এক্সপার্টরা যেগুলো ফলো করে আসছে প্রায় 200 প্লাস যে র্যাঙ্কিং ফ্যাক্টর, সেগুলো নিয়ে আমরা আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করব। তো আজকে গুগলের ডিরেক্ট কিছু র্যাঙ্কিং ফ্যাক্টর, যেটাকে টপ 8 র্যাঙ্কিং ফ্যাক্টর বলা হচ্ছে, সেগুলো নিয়ে আমরা কথা বলব। সো আমরা এসইওর জিরো টু হিরো অ্যাডভান্স একটি কোর্স আমাদের ইউটিউব চ্যানেলে লঞ্চ করেছি। সো আপনারা সবাই আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো আশা করছি দেখে আসবেন। কারণ আপনাদের সাপোর্ট আমাদের খুব বেশি দরকার। আর অবশ্যই আমরা যেহেতু আমাদের এগুলো প্রিমিয়াম রিসোর্স, প্রিমিয়াম সবগুলো ভিডিও আমরা আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি এবং আমাদের কোনো আমরা কোনো কোর্স অফার করছি না বা কোনো পেইড কনসালটেন্সি বা পেইড কোর্স অফার করছি না। সো আপনাদেরকে আমি বলব, আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, যাতে করে আমাদের ভিডিওগুলো রিচ এবং ভিউজ যাতে আরও বেশি আসে। সো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন, কারণ সাপোর্ট না করলে কিন্তু আসলে এগিয়ে যাওয়া সম্ভব না। আমরা সবাই সবাইকে হেল্প করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। সো আজকে যেই টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে গুগলের টপ 8 এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর। তো প্রথমে জেনে রাখি আসলে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আসলে কি। গুগল সার্চ ইঞ্জিন বা এসইআরপি, যেটার যে রেজাল্ট পেজটা, আমরা এটা নিয়ে গত প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি, এসইআরপি রেজাল্ট পেজের বিভিন্ন ফিচারগুলো নিয়ে। তো এই এসইআরপি রেজাল্ট পেজে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি, আগে ইনফিনিটি সার্চ ছিল, এটা গুগল খুব রিসেন্টলি এটা অফ করে দিয়েছে। এখন আমরা যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি, প্রথমেই আমাদের প্রথম পেজে 10টা রেজাল্ট আমাদের কাছে এখানে আসবে। তো এই যে প্রথম পেজে 10টার রেজাল্ট, এটা কিসের ভিত্তিতে গুগল আসলে ডিটারমাইন করে এরকম হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট থেকে কাদেরকে গুগল র্যাঙ্ক দিবে? তো গুগলের কিছু অফিসিয়াল এবং আনঅফিসিয়াল কিছু গাইডলাইন বা নীতিমালা রয়েছে, যেগুলো ফলো করে যদি আপনি কন্টেন্ট পাবলিশ করেন বা আপনি যদি কন্টেন্ট লিখেন আপনার ব্লগের ভিতরে এবং আপনার ব্লগকে যদি অপটিমাইজ করেন, তাহলে গুগল বলছে আপনি ওই প্রথম ভাগ্যবান 10 জনের ভিতরে একজন হতে পারেন। সো এই জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে সার্পের প্রথম 10 জন যে আমাদের কম্পিটিটর রয়েছে তাদেরকে অ্যানালাইজ করতে হয়। অ্যানালাইজ করে দেন তাদের থেকে বেটার কন্টেন্ট, তাদের থেকে বেটার সবকিছু আমাদের তৈরি করতে হয়। দেন আমরা ইজিলি কিন্তু চলে আসি। মানে অর্থাৎ কম্পিটিশন অ্যানালাইসিস যেটা আমরা বলে থাকি। তো দেখেন এখানে কি বলছে, গুগল এসইআরপি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ র্যাঙ্কিং ফ্যাক্টর আর দ্য ভেরিয়াস এলিমেন্ট that Google search engine algorithm consider when determining the order in which website appear in the search result for given query. এই র্যাঙ্কিং ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে গুগল আসলে ডিটারমাইন করে যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে কোন ওয়েবসাইটটাকে গুগল ফার্স্ট পেজে রেজাল্ট পেজে দেখাবে। হ্যাঁ, এটার উপরে ডিটারমাইন করে গুগল এটা সিদ্ধান্ত নিয়ে থাকে। অ্যাকর্ডিং টু গুগল অফিসিয়াল গাইডলাইন অন র্যাঙ্কিং সিস্টেম, দেয়ার আর অটোমেটেড র্যাঙ্কিং সিস্টেম টু ক্যাট মেনি ফ্যাক্টর অ্যান্ড সিগন্যাল। অনেকগুলো ফ্যাক্টর এবং সিগন্যাল এর সাথে ইনভলভ রয়েছে এবং 100 বিলিয়ন ওয়েব পেজ গুগলের প্রত্যেকটা টপিকের উপরে, প্রত্যেকটা সার্চ করার উপর অনেক অনেক ওয়েবসাইট প্রতিনিয়ত কন্টেন্ট পাবলিশ করছে। তাই এরা বলছে হান্ড্রেডস অফ বিলিয়নস ওয়েব পেজ, হ্যাঁ, টু ডিটারমাইন মোস্ট রিলেভেন্ট এবং ইউজফুল রেজাল্ট। মানে এতগুলো কন্টেন্ট, এই যে এতগুলো ওয়েবসাইট ব্লগ পাবলিশ হচ্ছে, তাদের মধ্য থেকে গুগল ডিটারমাইন করতে পারে, এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো দেখে গুগল ডিটারমাইন করতে পারে যে কাদেরকে গুগল আসলে র্যাঙ্কিং দিবে এবং কারা ফার্স্ট পজিশনে থাকবে। ওকে, এটার উপরে গুগল ডিটারমাইন করে থাকে। এবার আসেন আমরা নেক্সট স্লাইডে যাই। তো কি কি আছে, আমরা টোটাল 8টা ফ্যাক্টর নিয়ে কথা বলবো এবং মোস্ট ইউজেস 8টা ফ্যাক্টর নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। তো দেখেন সর্বপ্রথম এখানে আমাদের মাঝে যেটা আছে সেটা হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট। মানে আমরা যখন কোনো ওয়েবসাইটে ব্লগে আর্টিকেল লিখবো, তার আগে আমরা কি করি, আমরা ওয়েবসাইটের টোটাল স্ট্রাকচারটা, মানে ওয়েবসাইটের ডোমেন কিনা, হোস্টিং কিনা, হ্যাঁ, ওয়েবসাইটের থিম আপলোড করা, ওয়েবসাইটে কি কি মেনু হবে, কি কি ক্যাটাগরি হবে, ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করা, নিশ রিসার্চ করা, এগুলো করার পর আমরা কি করি, কন্টেন্ট নিয়ে আমাদের চিন্তা ভাবনা করি। ঠিক আছে, সো এই জন্য এটা ফার্স্ট আমরা আমাদের টপ অফ দ্য লিস্টে রয়েছে কোয়ালিটি কন্টেন্ট। এখন যেহেতু বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, অনেকে এআই রাইটিং বিভিন্ন টুলস ব্যবহার করছে, করে র্যাঙ্কিং এর জন্য চেষ্টা করছে, অনেকে স্ট্রাগল করছে, অনেকে অনেক আর্টিকেল পাবলিশ করছে, বিভিন্ন ধরনের প্যারাসাইট এসইও করছে অনেকে, অনেকে আবার আপনার একদিনে হাজার হাজার পেজ পাবলিশ করছে। তো অনেক ধরনের আসলে এসইও প্র্যাকটিস সবাই করছে, কেউ সাকসেস হচ্ছে, কেউ সাকসেস হচ্ছে না। তো আমি আমার এই পর্যন্ত আমি অনেক এআই রাইটিং টুলের রিভিউ করেছি, অনেকগুলো স্পন্সর পেয়েছি। ইভেন এখনো অনেকগুলো আমার স্পন্সর মেইলে অনেক এআই রাইটিং টুলের ওনাররা বা মার্কেটিং ম্যানেজাররা মেসেজ দিয়ে রেখেছে। বাট আমি কিন্তু
সবগুলো কিন্তু আমি আসলে প্রমোট করি না বা আমি আমার ইউটিউবে কন্টেন্ট তৈরি করি না। কারণ আমি জানি আমি যেহেতু এসইও ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি বা ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি, আমি যখন কোনো টুল আপনাদেরকে সাজেস্ট করব, কোনো এআই রাইটিং টুল আমি ভালো বলব, তখন কিন্তু অনেকে আমার কথা বিশ্বাস করে সেই টুলটা কিন্তু কি করবে? পারচেজ করবে বা সেই টুলটা ইউজ করার চেষ্টা করবে। তো দেখা যায় তার একটা ইনভেস্ট এখানে জড়িত থাকে। সে যদি সেটাতে সাকসেস না হতে পারে, সে যদি সেই টুলটা ব্যবহার করে যদি সে যদি লাভবান না হয়, সেক্ষেত্রে কিন্তু সে মন থেকে হলেও আমাকে কি করবে? আমার প্রতি তার দোয়াটা আসবে না। আমি চেষ্টা করি কোয়ালিটিফুল এবং ভালো সিলেক্টিভ কিছু টুল আপনাদের মাঝে রিভিউ করার জন্য, যেটা একবারে না করলেই না। তো এআই রাইটিং টুল নিয়ে আমরা আসলে যদিও এখানে কথা বলতে চাচ্ছি না। আমাদের এটা নিয়ে নেক্সটে ইনশাআল্লাহ আমরা ডেডিকেট ভিডিও করব যে এআই দিয়ে আসলে র‍্যাংকিং পাওয়া পসিবল কিনা। তবে এতটুকু জেনে রাখেন, এআই দিয়ে বর্তমানে গুগল যদিও বারবার বলছে যে যদি কনটেন্ট হেল্পফুল হয়, তাহলে আমরা এআই রাইটিং এ আমাদের সমস্যা নেই। কিন্তু আমি যেটা দেখেছি বর্তমানে আপনি টপিক্যাল অথরিটি, এআই কনটেন্ট রাইটিং এবং অবশ্যই হিউম্যান টাচ, এক্ষেত্রে অনেক কিছু ব্যাপার রয়েছে। হিউম্যান টাচটাও এখন অনেক জটিল হয়ে গিয়েছে। শুধু হিউম্যান টাচ মানে গ্রামার চেক করা আর প্লাগারিজম চেক করা না। হিউম্যান টাচ মানে অনেক বিষয় আসে রয়েছে, কনটেক্সট গুলো চেক করতে হয় পড়ে। এবং এখানে এআই রিলেটেড যে সকল ওয়ার্ড রয়েছে বা কনটেক্সট রয়েছে, যেগুলো গুগল সহজেই বুঝে যায় যে এটা এআই জেনারেটেড কনটেন্ট, সেগুলো রিমুভ করতে হয়। অনেক ঝামেলা রয়েছে হিউম্যান টাচের ভিতরে। সো এইটা এবং কি বললাম আমি? ফার্স্টে বললাম হচ্ছে টপিক্যাল অথরিটি, এরপরে হচ্ছে আমি বললাম কি সেমেন্টিক অ্যানালাইসিস, এরপরে বললাম এআই রাইটিং, এরপর বললাম লিঙ্ক বিল্ডিং। এগুলোর কম্বিনেশনে যারা এআই দিয়ে যারা সামনে আগাতে পারবে বা যারা ওইটা এফোর্ড করতে পারবে, তাদের জন্য কোয়ালিটি কনটেন্টের ক্ষেত্রে আমি এআইটা তাদের জন্য স্বাগতম জানাবো। আর যারা এই বিষয়গুলো করতে পারবে না, অর্থাৎ টপিক্যাল অথরিটি দেখতে করতে পারবে না, হ্যাঁ? এরপরে সেমেন্টিক অ্যানালাইসিস করতে পারবে না কনটেন্টের ভিতরে। এর পরবর্তীতে হচ্ছে এআই যে হিউম্যান টাচ যেটা রয়েছে, এআই রাইটিং এর ভিতরে যে প্রবলেমগুলো হয়, সেগুলো যারা তারা তাদের কনটেন্ট থেকে বাদ দিতে পারবে না বা রিমুভ করতে পারবে না বা বাই ম্যানুয়ালি চেক করতে পারবে না এবং ভালো কোয়ালিটির লিঙ্ক বিল্ডিং করতে পারবে না, তাদের জন্য এআই রাইটিং টুল আমি মনে করি খুব বেশি একটা ভালো ডিসিশন হবে না এখন 2024 এসে কাজ করাটা। যারা এগুলো করতে পারবে কম্বাইন করে, তারা প্র্যাকটিস করতে পারেন, তারা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, এর পরবর্তীতে আমার এখানে কোয়ালিটি কনটেন্ট নিয়ে আমি ছিলাম। কোয়ালিটি কনটেন্ট মানে হচ্ছে হিউম্যান রাইটিং কনটেন্ট। একবারে সোজাসাপটা কথা, হিউম্যান রাইটিং কনটেন্ট যেখানে কোনো এআই এর কোনো হাতছাড়া নেই, এআই এর কোনো যেখানে টাচ নেই। আপনি সরাসরি হিউম্যান কনটেন্ট দিয়ে এনএলপি এনালাইসিস করে রিলেভেন্ট কনটেন্ট পাবলিশ করবেন। যেটা আপনার ইউজার দরকার, বাড়তি কোনো কথা লেখার দরকার নেই। স্ট্রেইট ফরওয়ার্ড কনটেন্টে যেটা চাচ্ছে, কনটেন্ট যেটা ডিমান্ড করছে আপনার টপিকে, সেটা আপনি পাবলিশ করেন। আশা করছি আপনি খুব সহজেই র‍্যাংকিং পেয়ে যাবেন। সো নেক্সট মুভ অন। আমরা এবার আছি হচ্ছে ব্যাকলিংকে। আচ্ছা, ব্যাকলিং এটা ওয়ান অফ দ্য মোস্ট র‍্যাংকিং ফ্যাক্টর হিসেবে এখনো বিবেচনা করা হয়। গুগল যদিও অফিসিয়ালি আনঅফিসিয়ালি বলে যে ব্যাকলিং কোনো র‍্যাংকিং সিগন্যাল না। বাট কিছুদিন আগেও গুগলের একটি র‍্যাংকিং অ্যালগরিদমের লিক হয়েছে আমরা জানি। তো সেখানেও কিন্তু উঠে এসেছে যে ব্যাকলিং কিন্তু স্টিল গুগল এটাকে কি করছে? প্রায়োরিটি দিচ্ছে। তবে ব্যাকলিংকের ভিতরে এখন অনেক ধরনের প্র্যাকটিস জড়িত রয়েছে, যেটা নিয়ে আমরা ডেডিকেটেড ভিডিও ইনশাআল্লাহ দেবো আপনাদেরকে ফুল কোর্সে। ব্যাকলিংক আমরা কোনগুলো করব? যেগুলো আমাদের নিশ রিলেভেন্ট সেগুলো ব্যাকলিংক করব। আমরা কখনো আমাদের নিশের সাথে ইরিলেভেন্ট কোনো ব্যাকলিংক বা গেস্ট পোস্ট নিব না। যে সকল ওয়েবসাইটে অনেক বেশি আউটবাউন্ড লিঙ্ক রয়েছে, অর্থাৎ যারা লিঙ্ক সেল করে, হ্যাঁ? যারা সচরাচর লিঙ্ক সেল করে থাকে, তাদের থেকে আমরা ব্যাকলিংক নিব না। কারণ সেই সকল ওয়েবসাইটগুলো যদি আপনার একবার যদি দেখা যায় যে তারা পেনাল্টি খায়, তাহলে আমাদের ওয়েবসাইটেও কিন্তু পেনাল্টি আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? সো এটা হচ্ছে ব্যাকলিং এর ক্ষেত্রে আমরা এটা স্মরণ রাখবো। আর ব্যাকলিং এর ক্ষেত্রে হাই পিআর যে ব্যাকলিং যেগুলা রয়েছে, সেগুলো বা যেগুলো আমাদের প্রেস রিলিজ জাতীয় যে সকল বড় যেসব অথরিটির সাইটে যে সকল ব্যাকলিং গুলো রয়েছে, সেগুলো করতে পারলে সবচেয়ে বেস্ট কাজ হয়। এতে আপনার ওয়েবসাইটের ব্র্যান্ড এবং রেপুটেশন দুইটাই বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে সেই ধরনের ব্যাকলিং গুলো তৈরি করার চেষ্টা করব। এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব কিভাবে হাই পিআর ব্যাকলিং পাওয়া যায়, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করার জন্য। এর পরবর্তীতে টেকনিক্যাল এসইও, এটা অনেক ফ্যাক্টর, অনেক কিছু জড়িত রয়েছে টেকনিক্যাল এসইওর মধ্যে। তবে আমরা চেষ্টা করব মূল বিষয়গুলো টেকনিক্যাল এসইওর ভিতরে তুলে ধরার জন্য। তো এনশিওর ইউর ওয়েবসাইট টেকনিক্যালি সাউন্ডস গুড, লাইক ওয়েবসাইট স্পিড, মোবাইল ফ্রেন্ডলিনেস, হ্যাঁ, ক্রলাবিলিটি, হ্যাঁ, ইত্যাদি সব ঠিক আছে কিনা, গুগল ঠিকভাবে ইজিলি ইন্ডেক্স করতে পারছে কিনা, এগুলো চেক করে নেবেন। টেকনিক্যাল এসইও অনেক বড় একটা পোর্শন রয়েছে, সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ ডেডিকেটেড ভিডিও দিব এবং আপনাদেরকে চেষ্টা করব এই পুরো বিষয়গুলো কভার করার জন্য। এটা ওয়ান অফ দ্য মোস্ট টপ র্যাঙ্কিং ফ্যাক্টর। এর পরবর্তী কিওয়ার্ড অপটিমাইজেশন। কিওয়ার্ড অপটিমাইজেশন এখন এটা আসলে খুব বৃহৎভাবে এখন ব্যবহৃত হয় এবং এটা অনেক বড় একটা র্যাঙ্কিং সিগন্যাল। আপনি কিওয়ার্ডকে যত সুন্দরভাবে আপনি ক্লাস্টার করে সুন্দরভাবে আপনার পুরো এন্টায়ার ওয়েবসাইটের ভিতরে আপনি এটাকে টপিক্যাল অথরিটি বিল্ড আপ করতে পারবেন, তত বেশি আপনার র্যাঙ্কিং
উপর আপনার এটা এফেক্ট করবে। সো কিওয়ার্ড অপটিমাইজেশন এটা হিউজ বড় একটা এসইও র‍্যাংকিং এর বর্তমানে একটা অপশন। সো এটাকে আমরা খুবই সিরিয়াসলি নিব। আর পূর্বে যেগুলো ব্যবহার হতো, অর্থাৎ আর আজকে থেকে আরো ৫-১০ বছর আগে যেই সকল প্র্যাকটিস ব্যবহার হতো, মানে কিওয়ার্ডে স্টাফিং করা, আনন্যাচারাল কনটেন্টে, মানে আনন্যাচারালি আপনি বিভিন্নভাবে ফোর্সলি আপনি কিওয়ার্ড প্লেসমেন্ট করে দেওয়া, হ্যাঁ? কিওয়ার্ড ডেনসিটি ঠিক না রাখা, হ্যাঁ? এই ধরনের বিষয়গুলো আমরা এখন এভয়েড করব। তাহলে যেটা হবে, আমাদের ওয়েবসাইট পেনাল্টি খাবে না, আর ওভার অপটিমাইজ হবে না। আমরা ওভার অপটিমাইজ করব না, ন্যাচারাল ভাবে অপটিমাইজ করার চেষ্টা করব। এরপর হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। হ্যাঁ, ইউজার এক্সপেরিয়েন্স বা ইউএক্স যেটাকে আমরা বলে থাকি, এটা কি বলছে দেখেন, গুগল ওয়ান্টস টু শো ইউজার ওয়েবসাইট দ্যাট প্রোভাইড গুড ইউজার এক্সপেরিয়েন্স। হ্যাঁ, মেক শিওর ইউর সাইট ইজ ইজি টু নেভিগেট, ভিজুয়ালি অ্যাপিয়ালিং, অ্যান্ড প্রোভাইড দ্য সিমলেস এক্সপিরিয়েন্স টু দ্য ইউজার। আচ্ছা দেখেন, আমরা যখন গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করি, ইউজার এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু সবচেয়ে বেশি মনে হয় গুগল অ্যাডসেন্সের জন্য রিজেক্ট হয়। হ্যাঁ, ইউজার এক্সপিরিয়েন্সটা কি? একটা সাইট, একটা সাইটে যখন কোনো একটা ইউজার আসছে, তখন আপনার সাইটের নেভিগেশনগুলো ঠিক আছে কিনা, অর্থাৎ সাইটের যে ক্যাটাগরিগুলা, মেনুগুলা, এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার যেই অপশনগুলা, বা আপনার হায়ারার্কি ঠিক আছে কিনা, এই বিষয়গুলো যদি ওভারঅল আপনি ঠিক রাখতে পারেন, সাইটের ফুটার ঠিক আছে কিনা, হেডার ঠিক আছে না, এক পেজ থেকে যখন আরেক পেজে ইউজার যাচ্ছে, সে ব্যাক করে আবার প্রিভিয়াস পেজে আসতে পারবে কিনা, হ্যাঁ, এই টোটাল ওভারঅল বিষয়গুলো আপনাকে কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট র‍্যাঙ্কিং সিগনাল। ওকে? তো এর পরবর্তীতে আমরা দেখবো স্কিমা মার্কআপ। তো আমরা গত প্রিভিয়াস ভিডিওতে আমরা কিছু গুগলের কিছু সার্চের কিছু ফিচার নিয়ে কথা বলেছিলাম। তো সেখানে স্কিমা মার্কআপ একটা অপশন ছিল। লোকাল বিজনেসের ক্ষেত্রে এবং সার্ভিস ওয়েবসাইট বিজনেসের ক্ষেত্রে স্কিমা মার্কআপ অনেক বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও কিছু অ্যাডিশনালি ফিচার লাইক রিচ স্নিপেট, অথবা আপনি প্রাইসিং প্ল্যান শো করা, রেটিং শো করা ইত্যাদি স্পেশাল কিছু এলিমেন্টের ক্ষেত্রে কিন্তু স্কিমা মার্কআপ খুবই ইম্পর্টেন্ট। দেখেন এখানে কি বলছে, ইমপ্লিমেন্টিং স্কিমা মার্কআপ হেল্প সার্চ ইঞ্জিন বেটার আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, better understand your content and the result in rich snippet, increasing the click through rate from search result। অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি রিচ স্নিপেট আপনি নিয়ে আসতে চান, এটা স্কিমা মার্কআপ এটার জন্য একবারে 100% দায়ী, রিচ স্নিপেটে নিয়ে আসা। এবং তাহলে আপনাকে কি করতে হবে? স্কিমা মার্কআপ ইউজ করতে হবে। আপনার কন্টেন্ট অনুযায়ী, আপনার ওয়েবসাইটের সার্ভিস অনুযায়ী, আপনার ওয়েবসাইটের প্যাটার্ন অনুযায়ী আপনাকে স্কিমা মার্কআপ সিলেক্ট করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে সোশ্যাল সিগন্যাল। আমরা যখন কোনো ওয়েবসাইট যখন আমরা মার্কেটে যখন আমরা ফার্স্ট লঞ্চ করি, তখন আমাদের একটা টার্গেট থাকে যে ওয়েবসাইটের টোটাল রিলেভেন্স সোশ্যাল মিডিয়া যে লিঙ্কগুলা, সেই পেজগুলো আমরা ক্রিয়েট করে ফেলবো। ক্রিয়েট করে আমরা অলওয়েজ আমাদের কন্টেন্টগুলো কি করবো? সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো, এবং অবশ্যই সাথে সাথে ওয়েবসাইটের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে আমরা কি করবো? অর্গানিক পেজ, লাইক এগুলো বাড়ানোর চেষ্টা করবো। অর্গানিক না থাকলে পেইড বাড়ানোর চেষ্টা করবো, যাতে করে যেটা হয়, কিছু যদি আপনি একবার যদি ফ্রেশ আপনি কি করলেন, এখানে একটা প্রো টিপস দিয়ে নিই। অনেকে ওয়েবসাইট তৈরি করে, সোশ্যাল লিঙ্ক তৈরি করে, এবং সেখানে কন্টেন্ট পাবলিশ করতে থাকে। মানে ওয়েবসাইটে কোনো ব্লগ পাবলিশ হয়, সাথে সাথে সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেয়। এখন সোশ্যাল মিডিয়াতে আপনার কোনো ফলোয়ার নাই, আপনার কোনো লাইক নেই, তাহলে কি হচ্ছে? সেই কন্টেন্টগুলোতে কেউ এঙ্গেজমেন্টে আসছে না, সেই কন্টেন্টগুলোতে কেউ লাইক দিচ্ছে না। অর্গানিকলি প্রথমে একটু ডিফিকাল্ট, অর্গানিকলি আস্তে আস্তে গ্রো হয়। কিন্তু প্রথম অবস্থায় আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে ইনভাইট করেন আপনার পেজে লাইক দেওয়ার জন্য। কিছু যদি আপনার ফ্যান ফলোয়ার হলে, আপনি যখন কোনো কন্টেন্ট শেয়ার করছেন, সেটা লাইক, কমেন্ট, ইন্টারেকশন আসলে, এটা একটা র্যাঙ্কিং সিগন্যাল হিসেবে স্টিল কাজ করছে। তো এর পরবর্তীতে আমাদের রয়েছে ব্র্যান্ড সিগন্যাল। ব্র্যান্ড সিগন্যালটা কি? ব্র্যান্ড সিগন্যালটা হচ্ছে বিল্ডিং এ স্ট্রং অ্যান্ড রেসপেক্টেড ব্র্যান্ড অনলাইন can positively impact your search ranking. Focus on creating consistent brand presence and earning brand mention across the web. আপনি যখন কোনো একটা ব্র্যান্ড তৈরি করছেন, সেই ব্র্যান্ডের যখন সোশ্যাল মিডিয়া সাইট তৈরি করছেন, সেই ব্র্যান্ডের জন্য যখন কিছু দিন পরে আপনি পেজ রিলিজ করছেন, সেই ব্র্যান্ডের জন্য যখন আপনি বিভিন্ন জায়গায় আপনি কি করছেন, ব্র্যান্ড স্ট্রং ব্র্যান্ড বিল্ডিং করার জন্য আসলে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। শুধু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকা এবং সোশ্যাল মিডিয়া প্রেজেন্স থাকা এটাই না, আরো অনেকগুলো বিষয় ইনভলভ রয়েছে। আমি চেষ্টা করবো এটা নিয়ে ভিডিও দেওয়ার জন্য। আমাদের আসলে আমরা যত ডিপে যেতে চাইবো, অনেক ডিপে যেতে পারি আসলে। তো আপনাদের যদি রিকোয়েস্ট থাকে, তাহলে আমি আরো ইনডেপথে যাব এবং সেই বিষয়গুলো কভার করার চেষ্টা করব। তো ব্র্যান্ড সিগন্যাল বলতে আপাতত বুঝে রাখেন যে ব্র্যান্ড, আপনার যে ব্র্যান্ডটা রয়েছে, আপনার ব্র্যান্ড মিনস হচ্ছে আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের নাম, এটাই আপনার ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডটাকে আপনি অনলাইন প্রেজেন্স ঠিক রাখার জন্য আপনি কি করছেন, হ্যাঁ, সেটা আপনার ব্র্যান্ডের একটা কি করে, একটা আইডেন্টিটি ডিপেন্ড করে। তো এটার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। শুধুমাত্র সোশ্যালি প্রেজেন্স থাকাই এটা মূল না। এটা আসলে প্রেস রিলিজের ব্যাপার রয়েছে এখানে। হ্যাঁ, এখানে আপনি ইউটিউব ভিডিও, এরপর হচ্ছে বিভিন্ন ফোরামগুলোতে অ্যাক্টিভ থাকা আপনার ব্র্যান্ডের নেমে, হ্যাঁ, আপনার ব্র্যান্ড নেমে আপনি যত কিছু করবেন, তত এটা আপনার একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। তো ফাইনালি, these are the just few of ranking factor. Google consider the ranking website in its search result.
সার্চ ইঞ্জিন আসলে অনেক কমপ্লেক্স একটা অ্যালগরিদম এবং মেশিন লার্নিং সিস্টেমে আসলে এই তারা টোটাল এই র্যাঙ্কিং সিস্টেমটা বা র্যাঙ্কিং এর যে বিষয়টা এটা আসলে কাজ করে থাকে। সো আমরা চেষ্টা করব গুগলের যেই কোর যেই বিষয়গুলো রয়েছে বা যে পজিটিভ যে বিষয়গুলো রয়েছে এগুলো না মানলেই না ফলো করলেই না সে ধরনের র্যাঙ্কিং সিগন্যালগুলো মাথায় রাখা যতটুকু সম্ভব হয়। যেহেতু অনেকগুলো র্যাঙ্কিং সিগন্যাল রয়েছে সবগুলো আসলে সবার পক্ষে জানা বা মনে রাখাও সম্ভব না। কিন্তু উল্লেখযোগ্যগুলো আপনাদের আসলে জেনে রাখাটা আসলে দরকার। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের কে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন যাতে সবসময় আমাদের এই ভিডিওর আপডেটগুলো আপনারা নোটিফিকেশন হিসেবে পেয়ে যান। এবং যারা আগের ভিডিওগুলো দেখেননি আমি রিকোয়েস্ট করব আগের ভিডিওগুলো দেখে আসার জন্য। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই।